আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে বিএনপি, তারেক রহমান। চট্টগ্রামের ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে আসেনি, ভবন ধসের আশঙ্কা, আশপাশের ভবনগুলো ঝুঁকিতে। সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল। শুক্রবার থেকে অনশনের ঘোষণা শিক্ষকদের। নামের সঙ্গে ইসলাম থাকলে ইসলামী দল হয় না, সালাউদ্দিন। বাংলাদেশে আর যাতে মানবাধিকার লঙ্ঘন না ঘটে নিশ্চিত করতে হবে, ভলকার তুর্ক। ওবায়দুল কাদেরের ভাইসহ আওয়ামী লীগের 9 নেতাকর্মী গ্রেপ্তার। সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে 5 জেলায় একসাথে মশাল প্রজ্বলন। সিলেটে ছবি তোলায় আদালতে সাংবাদিকদের ওপর হামলা আওয়ামী লীগ নেতার। বিএফআইইউ এর সাবেক প্রধান শাহিনুল ও স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দিনাজপুর বোর্ডের 43 কলেজের কেউ পাশ করেনি। ছড়িহাতে কমলাপুর স্টেশনে যুবক নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। এবং ভারত সমর্থিত 34 সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ত্যাগে পুষ্ট হয়েছে আর তাদের দৃঢ়তায় হয়েছে শক্তিশালী। বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি শস্য দানার ভিতর লুকিয়ে আছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে সত্যিকারের খাদ্য নিরাপত্তা সম্ভব সরকারের, কৃষকের, উদ্যোক্তার এবং জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে, যেখানে সবাই মিলে গড়ে তুলবে একটি টেকসই খাদ্য ব্যবস্থা। তারেক রহমান বলেন, জাতীয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষ ও হতাশার ছায়ায় নেতৃত্বে আসেন। তিনি জানতেন খাদ্য নিরাপত্তা ছাড়া স্বাধীনতার অর্থ অসম্পূর্ণ। তার নেতৃত্বে বাংলাদেশ নির্ভরতা থেকে মর্যাদার পথে যাত্রা শুরু করে, সেচ সম্প্রসারণ, খাল পুনরুদ্ধার এবং একাধিক ফসল চাষের মাধ্যমে একসময় দুর্ভিক্ষপীড়িত জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মে এগিয়ে নিয়েছেন। চট্টগ্রামের ইপিজেড এলাকায় তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় 7 ঘন্টা পার হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 20 ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর 2টার কিছু পর লিংক রোডের 7তলা ওই ফ্যাক্টরির 5, 6 ও 7ম তলায় আগুন লাগে। রাত 8টায় এর রিপোর্ট। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে ইপিজেড বন্দর, কে ইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের 20টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি আনতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিনেও এবং অফিস সময় শেষে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে কমিশন। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাজমুল কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক ও প্রয়োজনীয় সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। সে লক্ষ্যে সব কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে সংস্থাটি। লং মার্চ টু যমুনা স্থগিত, আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করে অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বৃহস্পতিবার 16 অক্টোবর বিকেল 5:30টায় শহীদ মিনারে এ ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আজকের জন্য যমুনার অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত। শুক্রবার 17 অক্টোবর দুপুর 2টা থেকে অনশন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।
দলের নামের সঙ্গে ইসলামী থাকলে সেটি ইসলামী দল হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, ইসলাম কোনো দলের সম্পত্তি নয়, ইসলাম মানব কল্যাণের ধর্ম যা বিভাজন নয়, ঐক্যের আহ্বান জানায়। শুধু রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের জন্য দিনকে ব্যবহার করা উচিত নয়। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যেখানে জাতি, ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের নামে কোনো বিভক্তি থাকবে না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বুধবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। ভলকার তুর্ককে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশে আগের সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জবাবদিহির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রথম জোরপূর্বক গুমের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। নিহতদের এবং তাদের পরিবারের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন সহ সংগঠনটি ও অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার 16 অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বাদী হয়ে কমিশনের ঢাকা 1 কার্যালয়ে মামলা 2টি দায়ের করেন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে আবারও উত্তরাঞ্চল। জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের 5টি জেলায় একযোগে 11টি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় একই সময় এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। প্রবাহিত 130 কিলোমিটার দৈর্ঘ্যের তিস্তা নদী রক্ষায় চলতি বছরের 18 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথরে লুটপাট মামলার আসামি ও অবৈধভাবে বালু তুলে ধলাই সেতুকে ঝুঁকিতে ফেলার অন্যতম অভিযুক্ত আলফু চেয়ারম্যান ও তার ছেলে এবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের আদালত পাড়ায় এই ঘটনা ঘটে। এ সময় হামলা ছাড়াও সাংবাদিকদের মোবাইল কেড়ে নেন আব্দুল ওয়াদুদ আলফু। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি। জানা গেছে, পাথর লুটের মামলায় আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি ছিল। সিলেটের জ্যেষ্ঠ মুখ্য হাকিম প্রথম আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে পুলিশ তাকে নিয়ে প্রিজন ভ্যানের দিকে যাচ্ছিল। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে আলফু চেয়ারম্যান ও তার ছেলে সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলায় স্থানীয় সাংবাদিক নয়ন সরকার ও বৃত্ত আহত হন। চাকরি যাওয়ার পর এবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর সাবেক প্রধান AFM শাহিনুল ইসলাম দেশত্যাগে নিষেধাজ্ঞা পেয়েছেন। তার স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আপত্তিকর ভিডিও সামনে আসার পর সেপ্টেম্বরে শাহিনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করেছিল সরকার। দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক রাসেল রনির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শাহিনুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট SSC পরীক্ষায় 43টি কলেজে থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী, আর শতভাগ পাশ করেছে 11টি কলেজ থেকে। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এ তথ্য জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট 666টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে 43টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছুরি হাতে এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয় সমালোচনা। প্রশ্ন উঠেছে স্টেশনের যাত্রী নিরাপত্তা নিয়ে। রাতে স্টেশনের কোনো এক যাত্রী ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট করেন। এরপরে তা ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ইস্যু নতুন করে সামনে এসেছে। ভিডিওতে দেখা যায় এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিগারেট টানছেন, কোমর থেকে কাপড়ে মোড়ানো ছুরি বের করে প্রকাশ্যে প্রদর্শন করছেন। অভিযান চালিয়ে ভারতের সমর্থিত ৩৪০০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে চালানো ধারাবাহিক অভিযানে ফিতনা আল খাওয়ারিজের এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বৃহস্পতিবার আইএসপিআর এর এক বিবৃতিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্ন জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআর এর ভাষ্যমতে প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যক্রম হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ১৮ জন সন্ত্রাসী নিহত হয়। দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরও ৮ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।